শিক্ষার্থী বন্ধুরা, dsubdbd.net এর পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর পঞ্চম টিউটোরিয়াল দেখব এবং এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা ডেটা ভ্যালিডেশন, ডিফাইন নেম এবং হাইপারলিঙ্ক সম্পর্কে জানব। প্রথমে আমরা ডেটা ভ্যালিডেশন সম্পর্কে জানি। ডেটা ভ্যালিডেশন ডেটা ট্যাবের ডেটা টুলস গ্রুপে রয়েছে। ভ্যালিডেশন শব্দের অর্থ হলো নিয়ন্ত্রণ করা বা বৈধতা প্রদান করা। অর্থাৎ আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ডেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে চলুন দেখি কিভাবে ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা ডেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। উদাহরণস্বরূপ বলা যায় যে কিছু স্টুডেন্টের সাবজেক্টের নম্বর আমরা এখানে লিখব এই সেলের ভিতরে, যেখানে আমরা চাচ্ছি নম্বর মিনিমাম 0, অর্থাৎ 0-র নিচে কেউ নম্বর তো পাবে না, পাওয়ার কথাও না, এবং সর্বোচ্চ নম্বর যেন 100 হয়, যেন আমরা ভুল করে 100-র উপরে কোথাও নম্বর না দিতে পারি। অর্থাৎ আমরা এখানে যে ডেটাগুলো নিয়ন্ত্রণ লিখব সেই ডেটাগুলোকে এখানে নিয়ন্ত্রণ করতে পারি। এবং কম্পিউটার ডেটা ইনপুটের সময় আমাদের সতর্ক করে দেবে, পাশাপাশি যদি কোনো ভুল করি তাহলে এরর অ্যালার্ট দিয়ে দেবে বা এরর মেসেজ দিয়ে দেবে। সেটি দেখে এর জন্য আমাদের কিছু ডেটা টাইপ করতে হবে। মূলত আমরা স্টুডেন্ট বেস কিছু ডেটা টাইপ করব। স্টুডেন্ট নেম, রোল নম্বর এবং স্টুডেন্টের সাবজেক্টগুলোর নাম আমরা দিব। প্রথমে আমরা ডেটাটা টাইপ করে নিই। লক্ষ্য করুন আমরা কিছু ডেটা টাইপ করেছি, অর্থাৎ নামগুলো দিয়েছি, ওই স্টুডেন্টের রোল নম্বরগুলো দিয়েছি এবং সাবজেক্টের নামগুলো আমরা এখানে দিয়েছি। এই সেলগুলোর ভিতরে আমাদের সাবজেক্ট ওয়াইজ কি কত নম্বর পেয়েছে সেই নম্বরগুলো এখানে ইনপুট করতে হবে। তো আমি যদি এখানে ডেটা ভ্যালিডেশন না দিয়ে 102 লিখি তাহলে কিন্তু কম্পিউটার নিয়ে নেবে। যদি এখানে ডেটা ভ্যালিডেশন দেওয়া থাকতো তাহলে কখনোই এখানে 102 নিত না। টাইপের সময় একটি মেসেজ দিত এবং ভুল করলে এরর মেসেজ কি আসবে সেটিও দিয়ে দিত। তো আমরা এটা আগে ডিলিট করি। এখন যে সেলগুলো আমরা ডেটা ভ্যালিডেশন দিতে চাই সেই সেলগুলো সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। এরপরে আগেই বলেছি ডেটা ট্যাবে ডেটা টুলস গ্রুপের ভিতরে ডেটা ভ্যালিডেশন রয়েছে। সুতরাং আমরা প্রথমে ডেটা ট্যাবে যাব, এরপর ডেটা টুলস গ্রুপ থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখন খেয়াল করুন ভ্যালিডেশন ক্রাইটেরিয়ার ভিতরে অ্যালাউ অপশনে আমাদের অ্যানি ভ্যালু দেওয়া আছে। এখান থেকে আমরা যেহেতু এখানে নাম্বার দিব, সো এখানে আমরা হোল নাম্বার এই অপশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে ডেটায় আছে বিটুইন, মিনিমাম এবং ম্যাক্সিমাম। যেহেতু আমরা মিনিমাম আমাদের 0 ইনপুট করতে পারবো, এজন্য এখানে 0 এবং ম্যাক্সিমামের ঘরে আমরা 100 দিয়ে দিতে পারি। আরও অনেক অপশন আছে, যেমন ডেটা থেকে কেউ যদি নট বিটুইন সিলেক্ট করে, নট বিটুইন দ্যাট মিন্স মিনিমাম 0 অ্যান্ড ম্যাক্সিমাম 100, অর্থাৎ 0 থেকে 100 এর মধ্যে এখানে কোনো ডেটা ইনপুট নিবে না। যদি কেউ ইকুয়াল টু দেয় তাহলে এইখানে কখনোই, যদি আমরা 10 দিই তাহলে 10 এর সমান নিবে না, অর্থাৎ 10 নিবে না, 10 বাদে প্রতিটি ভ্যালুই এখানে নিয়ে নেবে। গ্রেটার দ্যান 10 দিলে 10-এর উপরে নেবে না, 10-এর নিচে যা আছে সবই নেবে, 10ও এখানে নিবে।
আমরা হোল নাম্বার সিলেক্ট করার পরে এখানে বিটুইন দিই এবং এখানে 0, মিনিমাম, ম্যাক্সিমাম 100। ইনপুট মেসেজে আমরা এখানে কিছু মেসেজ লিখতে পারি যেটি কিনা আমরা ডেটা টাইপ করার সময় যে মেসেজটি আমাদের মূলত আসবে। এখানে আমরা লিখতে পারি প্লিজ রাইট হেয়ার বিটুইন 0 to 100। এখানে আমরা টাইটেল হিসেবে কিছু দিতে পারি। আমরা এখানে দিতে পারি ওয়েট, অর্থাৎ যখন লিখতে যাব তখন বলবো ওয়েট প্লিজ রাইট হেয়ার বিটুইন 0 to 100। এরপরও যদি কেউ ভুল করে থাকে তাহলে আমাদের এখানে এরর মেসেজ কি আসবে সেটিও দিয়ে দিতে পারি। কেউ না দিলে কম্পিউটারে বাই ডিফল্ট যে মেসেজ আছে সেটি এখানে চলে আসবে। তো আমরা এখানে কিছু এরর মেসেজও দিয়ে দিই। টাইটেল হিসেবে দিতে পারি oops you have entered wrong number। তাহলে আমরা দেখি আরেকবার, ভ্যালিডেশন ক্রাইটেরিয়া থেকে হোল নাম্বার অ্যালাউ করেছি, ডেটা বিটুইন দিয়েছি, বিটুইন মিনিমাম 0, ম্যাক্সিমাম 100। ইনপুট মেসেজ হিসেবে দিয়েছি টাইটেলে ওয়েট, অর্থাৎ মেসেজ আসবে ওয়েট প্লিজ রাইট হেয়ার বিটুইন 0 to 100। এবং এরর অ্যালার্ট হিসেবে আমরা দিয়েছি ওপস ইউ হ্যাভ এন্টার্ড রং নাম্বার। আমরা এখন ওকে করে দিই। খেয়াল করুন আমি এগুলাই এই সেলগুলো সিলেক্ট করিনি, এখানে কোনো এরর অ্যালার্ট বা কোনো মেসেজ আসছে না। আমরা যদি বাংলার এখানে যাই, লেখা আসছে ওয়েট রাইট প্লিজ রাইট হেয়ার বিটুইন 0 to 100, যেটি আমরা ইনপুট মেসেজে দিয়েছিলাম। অর্থাৎ আমরা যদি এখানে 50 দিই কোনো সমস্যা হবে না, কিন্তু যদি আমরা এখানে 101ও দিই সেক্ষেত্রে আমার এরর অ্যালার্ট এসছে oops you have entered wrong number। রিট্রাই করলে আবার আপনাকে এটি ব্লক করে দেবে এবং লেখার জন্য সুযোগ দেবে। 100 দিলে আর কোনো এরর মেসেজ আসবে না। তো এটি হলো ডেটা ভ্যালিডেশন। এর মাধ্যমে আমরা এই ডেটাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ ভুলের সম্ভাবনা একটু কম থাকবে। আসুন আরেকটি ডেটা ভ্যালিডেশনের উদাহরণ দেখি আসলে কিভাবে ডেট অফ বার্থকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ কোনো চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের আবেদন ফর্ম জমা নিচ্ছে এবং সেই আবেদন ফর্ম অনুযায়ী মাইক্রোসফট অফিস এক্সেলে যারা আবেদন করেছে তাদের ডেটাগুলো ইনপুট করবে। তো ওই প্রতিষ্ঠান, চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের ক্রাইটেরিয়ায় বলল যে সকল ব্যক্তির জন্ম তারিখ 1/1/1985 পূর্বে তাদের অ্যাপ্লিকেশনগুলো নেবে না, অর্থাৎ তারা ডিসকোয়ালিফাইড, তারা এই আবেদনের জন্য যোগ্য নয়। সেই ক্ষেত্রে তারা ডেটা ভ্যালিডেশন হিসেবে ডেট অফ বার্থকে ডেটা ভ্যালিডেশন হিসেবে দিতে পারে। এখন আমরা কিছু ডেটা ইনপুট করি এবং দেখি যে কিভাবে ডেট অফ বার্থকে আমরা ডেটা ভ্যালিডেশনের আওতায় নিয়ে আসতে পারি। প্রথমে কিছু নাম লিখি, নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর এগুলো লিখি। তারপরে ডেটা ভ্যালিডেশনের কমান্ড প্রয়োগ করব।
এখানে কিছু মোবাইল নম্বর আমরা দিতে পারি এভাবে। ডেট অফ বার্থ হিসেবে আমরা এখানে ভ্যালিডেশন দেব 1/6/1985। এর পূর্বে যাদের জন্ম তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না বা ডিসকোয়ালিফাইড, তারা এখানে অ্যাপ্লাইয়ের যোগ্য নয়। সেক্ষেত্রে আমরা ডেট অফ বার্থের সেলগুলোকে আমরা সিলেক্ট করব, এরপরে ডেটা টুলস গ্রুপ থেকে ডেটা ভ্যালিডেশন এবং সেটিংস থেকে আমরা অ্যালাউ, এখানে অ্যানি ভ্যালু আছে, এখান থেকে আমরা ডেট সিলেক্ট করব এবং ডেটা অপশন থেকে বিটুইন না, আমরা এখন সিলেক্ট করব গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল টু। এখানে স্টার্ট ডেট আমরা মূলত দিব 1/6/1985 দিয়ে ওকে করে দিই। সরি, আমি কিন্তু এখানে কোনো ইনপুট মেসেজ দেইনি এবং এরর অ্যালার্টও দেইনি। এগুলো তো আশা করি পারবেন। কেউ যদি ডেটা ভ্যালিডেশনে ওইটা দিতে চান তাহলে এই যে ইনপুট মেসেজে গত উদাহরণটায় আমি দেখিয়েছি, ইনপুট মেসেজ দিবেন এবং এরর অ্যালার্ট দিবেন। যদি কেউ এটা না দিয়ে থাকেন তাহলে কম্পিউটারের বাই ডিফল্ট যে ইনপুট মেসেজ সেটি, সরি ইনপুট মেসেজ আসবে না, এরর অ্যালার্টটি আসবে। যাই হোক, এখানে আমার ডেটা ভ্যালিডেশন দেওয়া আছে ডেট অফ বার্থের সেলগুলোতে। আমি ভ্যালিডেশন হিসেবে দিয়েছি 1/6/1985 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, অর্থাৎ 1/6/85 নেবে এবং এর উপরে যাদের জন্ম অর্থাৎ 86, 87 এইগুলো নেবে, কিন্তু এর নিচে অর্থাৎ এর পূর্বে যাদের জন্ম যদি এমন হয় যে 30/5/1985 এটা দিলে কম্পিউটার নেবে না। এখানে বলছে দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড, এ ইউজার হ্যাজ রেস্ট্রিক্টেড ভ্যালুজ দ্যাট ক্যান বি এন্টার্ড ইনটু দি সেল। এটা কম্পিউটারের বাই ডিফল্ট এরর মেসেজ, এখানে নিচ্ছে না। সো আমি যদি 1685 দিই তাহলে নিবে, অর্থাৎ এর উপরে যাদের ডেট অফ বার্থ তাদেরগুলো নিয়ে নেবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে কিভাবে ড্রপ ডাউন লিস্ট করতে পারি সেটি দেখব। ড্রপ ডাউন ব্যবহার করলে অনেক কাজে আমাদের সুবিধা হয়। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি শোরুমের বা কোম্পানির 7টি শোরুম রয়েছে এবং কোম্পানির হিসাব রক্ষণ কর্মকর্তা প্রতিদিন প্রতিটি শোরুমের মোট বিক্রয়ের হিসাব রাখেন। তো প্রতিদিনই তাকে হিসাব করতে গিয়ে শোরুমগুলোর নাম লিখতে হয়। এক্ষেত্রে তিনি যদি ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে শোরুমের নাম জাস্ট ড্রপ ডাউন লিস্টে পেয়ে যান তাহলে প্রতিদিন একই কাজ তাকে করতে হবে না। তো আমরা এক্ষেত্রে করতে পারি ডেট, শোরুম এবং সেলসের পরিমাণটা আমরা লিখব এখানে ডেট, শোরুম, সেলস। তো আমরা প্রথমে এদের 7টি তাদের শোরুম 7টি স্থানে সেগুলো আমরা লিখতে পারি। এই যে কোনো এক জায়গায় লিখে রাখলেই হয়, এই সাইডে যে কোনো একদিকে লিখে রাখতে পারেন আপনারা। আমরা 7টি শোরুমের নাম লিখেছি। এখন আমরা যেখানে আসলে দিতে চাই, যেগুলোতে ডেটা ভ্যালিডেশন দিতে চাই সেই সেলগুলি আমাদের সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে
ডেটা টুলস থেকে ডেটা ভ্যালিডেশন এবং ভ্যালিডেশন ক্রাইটেরিয়া থেকে অ্যালাউ করব আমরা লিস্ট এবং সোর্স। এখানে সোর্স হিসেবে আমরা এই সেলগুলো ক্লিক করে দিয়ে দেব, অর্থাৎ আমাদের এই 7টি যে সেল আছে সেই সেল অ্যাড্রেসটি বা অ্যাড্রেসগুলো সোর্স হিসেবে যাচ্ছে। এখন ওকে করে দিলে আমাদের প্রতিটি ঘরে লক্ষ্য করুন একটি তীর চিহ্ন আসছে এবং এখান থেকে আপনি ড্রপ ডাউন মেনু থেকে লিস্ট থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেমন আজকে ডেট দিয়ে এখানে শোরুম হিসেবে যশোরে সেলস হয়েছে হয়তো 1,00,000 টাকার, তাহলে ওনাকে এখানে যশোর লেখার প্রয়োজন হলো না। এবং এখানেও যদি মেহেরপুর শোরুমটির প্রয়োজন হয় মেহেরপুর লিখতে পারে। তাহলে এখন দেখলাম আমরা কিভাবে ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। আমরা আরেকটি উদাহরণ দেখব যে এখানে লক্ষ্য করুন ডেট আছে, এইটি আমরা ডেটটিও ড্রপ ডাউন লিস্ট হিসাবে করতে পারি। তো এর জন্য আসলে আমাদের এখানে মার্জ করতে হবে। যেমন এই অংশটুকু আমরা মার্জ করি, মার্জ করতে হলে হোম রিবন থেকে মার্জ অ্যান্ড সেন্টার, এখানে আমরা ডেট লিখতে পারি। এটা হচ্ছে ওই সেম আগের মতো শোরুম, এখানে সেলস। এই ঘরগুলো ছোট করে দিই। ডেট হিসাবে এখানে ডে, এখানে মান্থ এবং পরবর্তীতে সরি আমার এখানে আগে ডেটা ভ্যালিডেশন দেওয়া আছে যার কারণে এখানে এটা নিচ্ছে না। যাই হোক, তাহলে আমাকে এটি নিচে আরো নিচে লিখতে হবে। এখানে ডেট, নিচে লিখব ডে, মান্থ, ইয়ার, এখানে লিখব হচ্ছে শোরুম এবং সেলস। তো আমরা চাচ্ছি যে এখানে মাসের নামগুলো, এই বছরের নাম আসবে, মাসের নাম আসবে এবং দিন অর্থাৎ তারিখ যেটা 1-2 করে, এবং এখানে শোরুমের নামগুলো আমি পাবো, সেলসের পরিমাণগুলো আমরা ইনপুট করব। তো আমরা এখানে আগে লিখি ডে হিসেবে 1 থেকে 30 পর্যন্ত, এটা আমরা লিখে দিতে পারি 30 নয় 31 পর্যন্ত, কারণ 31 দিনেও অনেক ক্ষেত্রে মাস থাকে। এখানে আমরা মাস হিসেবে জানুয়ারি, বারো মাসের নামটা আমরা এভাবে টেনে দিলেই 12 মাসের নাম পাবো। এবং আমরা এখানে কয়েক বছরের হিসাবের জন্য করতে পারি 16, আমরা 2020 সাল পর্যন্ত নিতে পারি। আর শোরুমের নামগুলো তো পরে আছেই, সেক্ষেত্রে আমি ডেটা ভ্যালিডেশনের জন্য শোরুমটা প্রথমে সেল অ্যাড্রেসগুলো সিলেক্ট করব এবং ডেটা টুলস গ্রুপ থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট এবং সোর্স হিসাবে আমরা সেল অ্যাড্রেসগুলো দিয়ে ওকে করি। এখানে শোরুমের সোর্স এসছে। এখন আমি দিনগুলো দিব সেম একইভাবে ডেটা ভ্যালিডেশন, সরি ডেট নয় লিস্ট, সোর্স হিসেবে আমরা 1 থেকে 31, দেন ওকে। মাসের নাম হিসেবে আমরা ডেটা ভ্যালিডেশন, লিস্ট, সোর্স হিসেবে মাসের নামের যে সেল অ্যাড্রেসগুলো সেটি, ইয়ার হিসেবে আমরা ভ্যালিডেশন, লিস্ট, সোর্স হিসেবে বছরের যে সেল অ্যাড্রেস সেগুলো দিতে পারি। এখন খেয়াল করুন
আমরা এখানে দিন আজকে মনে করেন যে 3 তারিখ 3 জুন 2015, শোরুম মেহেরপুর, সেলস 1,20,000 টাকা। এখানে আমরা সবগুলো খুব সহজেই ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে তারিখটাও নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ডেটা ভ্যালিডেশন আপনারা খুব বুঝতে পেরেছেন, খুব সহজেই এটি করতে পারবেন। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এটি আপনাদের জন্য খুব সুবিধা হবে। এখন আমরা দেখব ডিফাইন নেম। আমরা 2 নম্বর শিটে কাজ করি, কারণ এই শিটটিতে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে। শিট 2তে যাই। মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এর একটি ওয়ার্কশিটে মোট কলাম থাকে হচ্ছে 1024টি। আমরা কন্ট্রোল চেপে রাইট অ্যারো প্রেস করলে এখানে আমরা কলাম সংখ্যা দেখতে পারি। তবে কলাম সংখ্যা তো ABCD আকারে থাকে এবং মোট রো থাকে 10,48,576টি। আমরা কন্ট্রোল চেপে ডাউন অ্যারো দিলে এখানে দেখতে পাবো। তো অনেক সময় হয় কি যে অনেক বড় ডেটাবেজ এবং অনেকগুলো ওয়ার্কশিট থাকে কোনো একটি কাজে, তাই ওয়ার্কবুক থেকে আপনি যদি কোনো ডেটা খুঁজে পেতে চান খুব সহজে এবং এডিট করতে চান, মনে করেন একদম নিচের দিকে আছে এবং বা অন্য কোনো ওয়ার্কশিটে আছে, সেই ক্ষেত্রে আমরা খুঁজে পেতে আমাদের অনেক ঝামেলা হয়। আর এই ঝামেলা থেকে রেহাই পেতে আমরা মূলত ডিফাইন নেম ব্যবহার করব। হাইপার লিঙ্কও এখানে অনেক কাজে আসবে, সুতরাং আমরা হাইপার লিঙ্ক এবং ডিফাইন নেমটায় ব্যবহার করব মূলত এই ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্যই। তো যাই হোক, শুরু করা যাক। আমরা এইখানে কিছু নাম লিখি, যেমন খেয়াল করুন 10,48,576, একদম শেষের দিকে আছি আমি, শেষ সেলে। তো এই সেলের এখানেই যদি আমরা 12 মাসের নাম লিখি, এভাবে আমরা 12 মাসের নামটা আমরা এখানে লিখতে পারি। সব শেষ সেলগুলোই কিন্তু আমার 12 মাসের নাম আছে। এখন যদি আমি প্রথম সেলে থাকি এবং এইখান থেকে যদি আমার ওই 12 মাসের নামটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডিফাইন নেম ব্যবহার করতে হবে বা হাইপার লিঙ্ক ইউজ করতে হবে। এর জন্য আমাকে প্রথমে যেতে হবে ফর্মুলা ট্যাবে এবং এখান থেকে ডিফাইন নেম। তো আমাদের প্রথমে উচিত ছিল, প্রথমে আসলে আমাদের করতে হবে কি, এগুলো পুরোটা সিলেক্ট করে নিতে হবে যেটি আমরা ডিফাইন নেম হিসেবে নিতে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা ফর্মুলা ডিফাইন নেম, এখানে আমরা এই নেমটার একটা ডিফাইনের নাম হিসেবে দিতে পারি, যেমন এটা MONTH মান্থ হিসেবে দিতে পারি। কমেন্টস কোনো প্রয়োজন হলে করার দরকার হলে এখানে টাইপ করতে হবে। তো আমরা কোনো কমেন্টস লিখলাম না, জাস্ট এখানে রেফার্স টু এই সেলের অ্যাড্রেসগুলো এসছে, এখন ওকে করতে পারি। তো আমাদের ডিফাইন নেমের মূলত কাজ শেষ। এখন আমরা দেখি যে সার্চ দিয়ে আসলে ডিফাইন নেমটি পাওয়া যায় কিনা। এজন্য আমাদের F5 প্রেস করলে ফর্মুলা অর্থাৎ ফাংশন কিবোর্ডের ফাংশন কি F5 এটি প্রেস করলে আমাদের গো টু অপশন থেকে মান্থ এসছে। এখন জাস্ট আমি মান্থ সিলেক্ট করে জাস্ট ওকে করলে আমার একদম সব শেষে চলে যাবে। এক্ষেত্রে আপনি যদি শিট 3তেও থাকেন, তাও F5 প্রেস করে মান্থ, ওকে, আমরা কিন্তু শিট 2তে চলে এসেছি। এখন আমরা
শিখব ডিফাইন নেম ব্যবহার করে কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়। যদিও গত টিউটোরিয়ালে আমরা দেখেছি, গত টিউটোরিয়াল না, এই টিউটোরিয়ালে প্রথম দিকে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা শিখেছি। সেক্ষেত্রে সোর্স ডেটা বা ওয়ার্কশিট একই লাগতো। সোর্স ডেটা এবং ওয়ার্কশিট কিন্তু একই প্রয়োজন হতো, কিন্তু এই ক্ষেত্রে আমরা ওয়ার্কশিট ভিন্ন একটি ওয়ার্কশিটে থাকতে পারে, অর্থাৎ 2 নম্বর ওয়ার্কশিটের ইনফরমেশন আমরা 3 নম্বর ওয়ার্কশিটে কাজ করার অবস্থাতে আমরা পেতে পারি। এজন্য আমাদের যেটি করতে হবে, প্রথমে আমরা ডেটা ট্যাবে যাব। এখান থেকে ডেটা ভ্যালিডেশন অ্যালাউ করব আমরা লিস্ট ভ্যালিডেশন ক্রাইটেরিয়া থেকে, এবং সোর্স ফাইল হিসেবে আমরা এখানে লিখব ইজিক্যাল টু মান্থ, MONTH। মানে আমার কিন্তু একটি ডিফাইন নেম করা আছে। সো এখানে জাস্ট সোর্স ফাইল হিসেবে আমরা ইজিক্যাল টু মান্থ, এখন ওকে করে দিই। সরি, আসলে আমার সেল সিলেক্ট করা হয়নি, আমি আবার দেখাচ্ছি এটি। এখানে আমরা দিতে পারি, এখানে মান্থ মানে মাসের নামটি তো এখানে আমাকে দিতে হবে, অথবা আমরা এইখানে দিতে পারি। এই যে ডেটের ক্ষেত্রে আমাদের মাস, না এখানেই দিই, জাস্ট সিলেক্ট করি। সিলেক্ট করার পর ডেটা ভ্যালিডেশন, পরে লিস্ট ইকুয়াল টু মান্থ, MONTH, এখন ওকে করি। এখানে আমরা জাস্ট অটোমেটিক জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো পেয়ে যাব। অর্থাৎ আমরা যে সেলগুলো আমাদের মাসের নামের প্রয়োজন হবে সেগুলো সিলেক্ট করব, এবং পরবর্তীতে ডেটা ভ্যালিডেশন লিস্ট সোর্স হিসাবে ইকুয়াল টু MONTH, মান্থ হিসাবে দিয়ে ওকে করে দিলে এগুলোতে আমার মাসের নামটি চলে যাবে। এই মাসের নাম হিসেবে কোথা থেকে নিয়েছে, শিট 2, এখান থেকে লাস্ট যে সেলগুলো আছে সেখানে। অ্যাকচুয়ালি আমি প্রথমে ভুল করে এখানেই ডেটা ভ্যালিডেশনের এটা দিয়েছিলাম। তো যাই হোক, আমরা মূলত আজকে দেখলাম কিভাবে ডিফাইন নেমের মাধ্যমেও আমরা ডেটা ভ্যালিডেশনে ডিফাইন নেম ইউজ করতে পারি, অর্থাৎ ড্রপ ডাউন লিস্ট আমরা করতে পারি। এখন আমরা দেখব হাইপারলিংক, অর্থাৎ কোনো একটি সেলে বা ওয়ার্কশিটে এখানে যদি আমরা ডিসঅপ্ট লিখি, ডিসঅপ্ট বিডি, আমরা যদি এখানে হাইপারলিংক দিই তাহলে হবে কি যে এখান থেকে সরাসরি ওয়েব পেজে চলে যাবে। ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি যদি দিই, হাইপারলিংক দিতে হলে ডিসঅপ্ট বিডি সিলেক্টের পর ইনসার্ট, এরপরে হাইপারলিংক। এখন আমি হাইপারলিংকের এই অ্যাড্রেসে www.dsoftbd.net দিয়ে যদি ওকে করি, এবং পরবর্তীতে যদি আমি হাইপারলিংকের উপর ক্লিক করি, তাহলে লক্ষ্য করুন আমার ওয়েবসাইট dsoftbd.net-এ চলে যাবে। dsoftbd.net-এ চলে এসছে। তো আমরা এখন দেখব যে মূলত কিভাবে ডিফাইন নেমের সহযোগিতায় হাইপারলিংক দেওয়া যায়। সেই নেম ডিফাইনটি যদি 10 নম্বর ওয়ার্কশিটের একেবারে কোনো কোনায় হয়ে থাকে তাতেও কোনো অসুবিধে নেই। কিছুক্ষণ পূর্বে আমরা প্রথম শিটের একেবারে ডান কোনায় 12 মাসের নাম লিখে, দ্বিতীয় শিটের ডান কোনায় 12 মাসের নাম লিখেছি।
এবং সেটাকে এখন আমরা লিঙ্ক করব মূলত, বা আমরা সব শেষে না এখানেও দিতে পারি 12 মাসের নাম দিয়ে এইটিকে আমরা মূলত লিঙ্কিং করব। এখন আমরা 3 নম্বর শিটে এখানে লিঙ্কিং করতে পারি। এজন্য আমরা সিলেক্ট করে নিব সেল, এরপর ইনসার্ট ট্যাব, এরপর হাইপারলিঙ্ক, এরপর আসবো কি প্লেস ইন দিস ডকুমেন্ট এবং ডিফাইন নেমের এখানে মান্থ সিলেক্ট করে ওকে করে দেব। দিলেই খেয়াল করুন আমার এখান থেকে মাসের এখানে চলে আসছে সহজে। অর্থাৎ আমি লিঙ্ক হিসেবে এখানে ক্লিক করলেই ডিফাইন নেমের মাসের ঘরে চলে আসছে। এছাড়া আরও অন্যভাবে হাইপারলিঙ্ক ইউজ করা যায়। অনেক ক্ষেত্রে খেয়াল করবেন যে অনেক সময় হয় কি কোনো ওয়েব পেজে ডান কোণায় লেখা থাকে টপ, গো টু টপ, অর্থাৎ আমরা নিচের দিকে আসলে জাস্ট গো টু টপে ক্লিক করলে উপরে চলে যায় ওয়েব পেজটি। তো এরকম যদি কোনো একটি ওয়ার্কশিটে আমরা এরকম নিচে থাকি এবং আমরা যদি চাই যে এখান থেকে খুব দ্রুত উপরে যাব, সেক্ষেত্রে আমরা হাইপারলিঙ্ক হিসেবে গো টু টপ ইউজ করতে পারি। তো আমরা এই সেলটিকে আমরা গো টু টপের ইয়েতে ক্লিক করব। এজন্য আমাদের ইনসার্ট ট্যাব থেকে হাইপারলিঙ্ক, এবং আমরা ইচ্ছা করলে 2 নম্বর শিটে 2 শিট থেকে আমরা 3 শিটের টপেও যেতে পারি। এই জন্য আমাদের শিট 3 সিলেক্ট করতে হবে এবং টেক্সট টু ডিসপ্লে এখানে আমরা লিখব গো টু টপ, লিখে জাস্ট ওকে করে দেব। এখন আমি যদি গো টু টপে ক্লিক করি, খেয়াল করবেন 3 নম্বর শিটের একদম টপে আমরা চলে যাব। টপে চলে এসেছি, অর্থাৎ আমরা এর মাধ্যমে নিচে থাকলেও খুব সহজে উপরে চলে যেতে পারি। আর হাইপারলিঙ্ক বাদ দেওয়ার জন্য জাস্ট ছোট্ট একটি কমান্ড, লিঙ্ক যেখানে দেওয়া আছে তার উপর রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপারলিঙ্ক দিলে আমরা হাইপারলিঙ্ক ডিলিট করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই টিউটোরিয়াল থেকে অনেক কিছু শিখতে পারবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিসাপ্টবিডি.নেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।